ডিসেম্বরের একটা কনকনে ঠান্ডা রাত। এক মা আর তার দুই মেয়ে তখন বাড়ির ভিতরে একটা রুমে বসে আতঙ্কে থরথর করে কাঁপছে, কারণ পাশের ঘরে তখন রক্তাক্ত অবস্থায় খুন হয়ে পড়ে আছে সেই মায়ের বয়ফ্রেন্ড। হ্যাঁ, মায়েরই বয়ফ্রেন্ড, মেয়েদের নয় কিন্তু। একদিকে রক্তে ভিজে যাচ্ছে বিছানার চাদর, অন্যদিকে নিজের থেকে 13 বছরের ছোট ওই ছেলেটাকে খুন করার পর মা তার দুই মেয়েকে আশ্বাস দিচ্ছে, তোরা ভয় পাস না, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। এরপর ওই ঠান্ডা নিথর মৃতদেহের সঙ্গে এক ছাদের তলাতেই রাত কাটালো ওই মা আর তার দুই মেয়ে। সকাল 9টা নাগাদ ওই মা কাঁপা কাঁপা হাতে মোবাইল তুলে কল করলো পুলিশ স্টেশনে আর জানালো গতকাল রাতে সে নিজের হাতে একজন মানুষকে খুন করেছে, লাশটা পাশের ঘরেই আছে। পুলিশ যেন তাড়াতাড়ি তাদের বাড়িতে আসে। ওই একটা ফোন কলেই কেঁপে উঠলেন লখনৌয়ের বিবিডি পুলিশ স্টেশনের অফিসাররা। সঙ্গে সঙ্গে তারা দৌড় দিলেন ওই মহিলার বলা অ্যাড্রেসের পথে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে ওই অফিসাররা যা দেখলেন এবং জানলেন সেটা বোধহয় কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের ক্লাইম্যাক্সকেও হার মানাবে। নমস্কার, আমি সুজয় নীল। এতদূর অবধি আপনারা আমার চ্যানেলে অনেক মার্ডার মিস্ট্রির ঘটনায় দেখেছেন, কিন্তু কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা অন্য সমস্ত মার্ডার মিস্ট্রির চেয়ে সম্পূর্ণ আলাদা হতে চলেছে। কারণ এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু ঘটনা যা শুনতে শুনতে শেষ অবধি পৌঁছানোর পর আপনার মনে হতে পারে যে মানুষটা খুন হয়েছে সে কি আদতে ভিকটিম, নাকি সেই আসলে এই গল্পের মূল কালপ্রিট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুটা হয়েছিল লখনৌয়ের দেউরিয়া অঞ্চলের সিং পরিবার থেকে। এই সিং পরিবারের ছোট ছেলে ছিল সূর্যা প্রতাপ সিং। পড়াশোনায় বরাবরই ভালো হওয়ার কারণে সূর্যা প্রতাপের পরিবার তাকে নিয়ে বেশ গর্বিতও ছিল। ক্লাস 10, ক্লাস 12, এমনকি ইঞ্জিনিয়ারিংয়ে দারুণ রেজাল্ট করেছিল সূর্যা প্রতাপ। তবে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে সে প্রথমে চাকরি করেনি। নিজেকে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করানো শুরু করলো সূর্যা প্রতাপ। এলাকার লোকজন মেধাবী সূর্যা প্রতাপের কথা জানতো, তাই মা বাবারাই তাদের সন্তানদের পড়াশোনার জন্য প্রথমে অ্যাপ্রোচ করেছিল সূর্যা প্রতাপকে। এদিকে সদ্য ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করে ওঠা সূর্যা প্রতাপ ভাবল পড়াশোনা করার পাশাপাশি হাতে দুটো টাকা আসলে মন্দ হয় না। ব্যাস, সেই থেকেই শুরু হলো হোম টিউটার সূর্যা প্রতাপ সিং এর জার্নি। সালটা 2012। সূর্যা প্রতাপের কাছে খবর এলো লখনৌয়ের জানকীপুরম এলাকায় একজন ছাত্রী আছে যে সূর্যা প্রতাপের কাছে পড়তে চায়। মেয়েটার নাম ধরে নিলাম ডিম্পি। হ্যাঁ, এক্ষেত্রে আসল নামটা জানলেও আইনি কারণে আমি সেটা বলতে পারবো না আপনাদের। যাই হোক, সূর্যা প্রতাপ যখন ডিম্পিকে পড়াতে চায় তখন তার বয়স মাত্র 5 বছর। সে ক্লাস 1-এ পড়তো। ডিম্পিকে পড়াতে গিয়ে সূর্যা প্রতাপের সঙ্গে আলাপ হলো ডিম্পির মা রত্না দেবীর। এই রত্না দেবী নামটা কিন্তু সত্যি নাম। সূর্যা প্রতাপ জানতে পারলো রত্না দেবীর আর একটা মেয়েও রয়েছে যার বয়স 1 বছর। ধরে নিলাম তার নাম রিম্পি। এইবার রত্না দেবীর সঙ্গে সূর্যা প্রতাপের যখন প্রথমবার আলাপ হয় তখন সূর্যার বয়স ওই 21-22 বছর হবে, আর রত্না দেবীর বয়স 34-35, মানে প্রায় 13 বছরের বয়সের পার্থক্য দুজনের। তা সত্ত্বেও সুন্দরী রত্না দেবীর প্রতি প্রথম দিন থেকেই একটা ভালো লাগা জন্মালো সূর্যা প্রতাপের। হ্যাঁ, 21-22 বছর বয়সটা এমনই একটা সময় যখন অধিকাংশ ছেলে মেয়েরই এমন অনেক কিছু ভালো লাগে যা হয়তো সেই বয়সে ভালো লাগাটা উচিত নয়, কিন্তু কি আর করা যাবে, মন আর হরমোন একই মুদ্রার এপিটোপিট যে। কিন্তু রত্না দেবী তো বিবাহিতা, 2 সন্তানের মা। তাহলে নিজের থেকে 13 বছরের ছোট সূর্যা প্রতাপের সঙ্গে তিনি সম্পর্কে জড়ালেন কেন? এইবার সেটাই জানাবো আপনাদের। রত্না দেবীর সঙ্গে ওর স্বামীর বিয়ে হয়েছিল সেই 2004-5 সাল নাগাদ। ছেলে জনগণনা দপ্তরে সরকারি কাজ করে দেখে রত্না দেবীর বাড়ির লোকজন ওই ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পর রত্না দেবী বুঝতে পারেন তার স্বামী একজন আদ্যপান্ত মদ্যপ ব্যক্তি। অফিস থেকে ফিরে মদের নেশায় ডুবে থাকায় তার একমাত্র এন্টারটেইনমেন্ট। রত্না দেবী ভেবেছিলেন হয়তো একটা সন্তান হলে সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু বড় মেয়ে ডিম্পি জন্মানোর পরেও পরিস্থিতির একটুও বদল হলো না। নিজের চাকরির মোটা মাস মাইনের বেশিরভাগটাই তার স্বামী মদের পিছনেই উড়িয়ে দিত। এই করে করে আরো বেশ কিছু বছর কাটলো। 2011 সাল নাগাদ রিম্পিও জন্মালো। তবে রত্না দেবী এই সন্তানকে পৃথিবীতে আনতে চাননি, কারণ এমন মদ্যপ স্বামীর ভরসায় দুটো সন্তানকে তিনি বড় করবেন কি করে? তার উপর প্রায় দিনই মদ খেয়ে এসে মাতলামি, দুর্ব্যবহার, গায়ে হাত তোলা, এই সমস্ত লেগেই থাকতো। রত্না দেবী বহুবার নিজের বাড়ির লোকেদের কাছে অভিযোগ করতেন, কিন্তু অধিকাংশ ভারতীয় মা বাবাদের যা মেন্টালিটি, বর মদ খাক, মারুক, গালাগাল দিক, কিন্তু বর সরকারি চাকরি তো করে,
তাই একটু অ্যাডজাস্ট করে নে। এই অ্যাডজাস্ট করতে করতে রত্নাদেবী যখন ক্রমশ হাঁপিয়ে উঠছিলেন, ঠিক তখনই রত্নাদেবীর জীবনে দমকা হওয়ার মতো এন্ট্রি নেয় সূর্য প্রতাপ। শুরুর দিন থেকেই ছেলেটার কমনীয় ব্যবহার বেশ ভালো লেগেছিল রত্নাদেবীর। তারপর ধীরে ধীরে সূর্য প্রতাপের থেকে কমপ্লিমেন্ট পাওয়া শুরু করলেন তিনি। এই যেমন, আপনাকে লাল শাড়িতে বেশ ভালো মানায়, কিংবা আপনি আরেকটু বড় সাইজের টিপ পরতে পারেন তো, আপনার মুখশ্রীর সঙ্গে খুব ভালো মানাবে। মদ্যপ স্বামীর হাতে অত্যাচারিত হওয়ার জীবনযুদ্ধে এই কমপ্লিমেন্টগুলোই হয়ে ওঠে রত্নাদেবীর কাছে বেঁচে থাকার অক্সিজেন। তাই বয়সের ফারাকের তোয়াক্কা না করেই রত্নাদেবীও ধীরে ধীরে সূর্য প্রতাপের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এবার এই ধরনের সম্পর্কগুলো বেশিরভাগই পরিণতি পায় না, কিন্তু সূর্য প্রতাপ এবং রত্নাদেবীর এই সম্পর্কে আচমকাই একটা নাটকীয় মোড় এলো 2014 সাল নাগাদ। অতিরিক্ত মদ্যপানের জেরে রত্নাদেবীর স্বামী মারা গেলেন ওই বছরটায়। ডাক্তার জানালেন লিভারটা পুরো শেষ হয়ে গেছিল লোকটার। তবে স্বামী মারা যাওয়ার পর এককালীন বেশ কিছু টাকা হাতে এলো রত্নাদেবীর, আর তারই সঙ্গে জারি থাকলো প্রতি মাসের পেনশন। হ্যাঁ, এক্ষেত্রে ওই সরকারি চাকরি কিন্তু বাঁচিয়ে দিয়েছিল রত্নাদেবী এবং তার 2 মেয়েকে। কিন্তু তারপর আচমকা কেন নিজের 2 মেয়েকে সঙ্গে নিয়ে সূর্য প্রতাপের সঙ্গে লিভ ইন করা শুরু করলেন রত্নাদেবী? সূর্য প্রতাপের পরিবারের লোকজন কোনো আপত্তি করেনি এই সিদ্ধান্তে? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। স্বামীর মৃত্যুর পর দিন যত পেরোলো, ততই সূর্য প্রতাপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করলো রত্নাদেবীর। এই নিয়ে পাড়া প্রতিবেশীদের মধ্যেও নানান কথা হতে লাগলো। এদিকে সূর্য প্রতাপ নিজের বাড়িতে কখনো চাকরির প্রস্তুতি ক্লাস, কখনো গ্রুপ স্টাডি, কখনো আবার টিউশনির অজুহাত দেখিয়ে দিনের বেশিরভাগ সময়টায় রত্নাদেবীর বাড়িতে এসে পড়ে থাকতো। এবার রত্নাদেবী যেখানে থাকতেন সেই জানকীপুরম অঞ্চল থেকে সূর্য প্রতাপের বাড়ির দেউরিয়ার দূরত্ব প্রায় 20-22 কিলোমিটার। ফলে সূর্য প্রতাপের বাড়ির লোকজন যতদিনে এই অসমবয়সী প্রেমের কথা জানতে পারল, ততদিনে রত্নাদেবী এবং সূর্য প্রতাপের সম্পর্ক আরও গভীর হয়েছে। বাড়িতে জানাজানি হতেই প্রচণ্ড অশান্তির মুখে পড়ল সূর্য প্রতাপ। তার মা দিব্যি দিল, বাবা হুমকি দিল, আর সেই সবের জেরেই সাময়িকভাবে থিতিয়ে যাওয়ার অভিনয় করল সূর্য প্রতাপ। আসলে সে চায়নি তার বাড়ির লোকেরা গিয়ে রত্নাদেবীকে কিছু বলুক, তাই বছরখানে ঘাপটি মেরে থাকলো সূর্য প্রতাপ। তবে ভিতরে ভিতরে সে কিন্তু রত্নাদেবীর সঙ্গে যোগাযোগ রাখলো, লুকিয়ে চুরিয়ে তাদের বাড়িতেও গেল। আর তখনই সূর্য প্রতাপ সিদ্ধান্ত নিল এবার একটা চাকরি করতেই হবে। এই ভিডিও শুরুতেই বলেছি যে সূর্য প্রতাপ বরাবরই পড়াশোনায় বেশ মেধাবী ছিল, পাশাপাশি তার রেজাল্টও বেশ ইমপ্রেসিভ ছিল। তাই ভারতবর্ষের অন্যতম বড় ব্যাটারি তৈরির কোম্পানিতে কাজ পেতে সময় লাগলো না সূর্য প্রতাপের। এদিকে ছেলে এত ভালো একটা চাকরি পেতেই সূর্য প্রতাপের মা বাবা উঠে পড়ে লাগলো তার বিয়ে দেওয়ার জন্য। কিন্তু সূর্য প্রতাপ ঠিক তখনই আসল বোমটা ফেললো। সে বাড়িতে জানালো, আমি বিয়ে করব না, কারণ আমি রত্নার সঙ্গে থাকতে চাই। বাড়ির লোক অনেক বোঝানোর চেষ্টা করলো সূর্য প্রতাপকে, কিন্তু সে তখন নাছোড় বান্দা। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও সে নিজের প্রিয় রত্নাকে কিছুতেই ঠকাতে পারবে না। তাই বাড়ির লোকের কথা অমান্য করে সূর্য প্রতাপ এসে হাজির হলো রত্নাদেবীর কাছে এবং তারা অফিসিয়ালি লিভ ইন করা শুরু করলো। আচ্ছা, সেই সময় রত্নাদেবীর পাড়ার লোকের আপত্তি তোলেনি? তুলেছিল, কিন্তু তারপরেই কোভিড এলো। মৃত্যু ভয়, লকডাউন, ভ্যাকসিন, এই সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ল লোকেরা। ফলে সূর্য প্রতাপ আর রত্নাদেবীর লিভ ইন রিলেশনের ইস্যুটা আস্তে আস্তে থিতিয়ে গেল। তবে রত্নাদেবী বুঝতে পারলেন তার 2 মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে। এই লিভ ইন সম্পর্কটা নিয়ে পাড়ার লোকেরা সুযোগ পেলেই তাদের টোন টিটকিরি মারে। তাই রত্নাদেবী চাইলেন এই এলাকা ছেড়ে অন্য কোথাও শিফট হতে। তিনি সূর্য প্রতাপের কাছেও সেই প্রস্তাব রাখলেন। রাজি হলো সূর্য প্রতাপ। লখনৌয়ের সালারজং এলাকার শিবম গ্রিন সিটিতে একটা জমি কিনল সে, আর এই জমিতেই নিজের মৃত বরের রেখে যাওয়া টাকা দিয়ে একটা বাড়ি বানালেন রত্নাদেবী। আর তারপর 2023 সালে নিজের 2 মেয়ে এবং বয়ফ্রেন্ড সূর্য প্রতাপকে নিয়ে ওই বাড়িতেই শিফট করলেন রত্নাদেবী। আর এই বাড়িতে পা রাখার পরেই সমস্ত সমীকরণগুলো কেমন যেন বদলে যেতে শুরু করলো। ঠিক কি এমন ঘটেছিল এই বাড়িতে যার জন্য সূর্য প্রতাপকে খুন হতে হয়েছিল? এবার সেটাই বলবো আপনাদের। 2023 সালের মাঝামাঝি সময়ের দিকে সালারজাং অঞ্চলের গ্রিন সিটির এই বাড়িটায় শিফট করেন রত্নাদেবী, তার 2 মেয়ে এবং রত্নাদেবীর বয়ফ্রেন্ড সূর্য প্রতাপ। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, সূর্য প্রতাপ আর রত্নাদেবী কিন্তু কখনোই বিয়ে করেননি, কিন্তু নতুন বাড়ির আশপাশের লোকজনের কাছে সূর্য প্রতাপকে নিজের স্বামী বলেই পরিচয় দিয়েছিল রত্নাদেবী। তবে লোকজনের একটু অস্বাভাবিকই লাগতো বিষয়টা, কারণ সূর্য প্রতাপকে দেখলে মনেই হতো না যে তার অত বড় 2 মেয়ে থাকতে পারে। কারণ তখন সূর্য প্রতাপের বয়স ওই 31-32 হবে,
আর ডিম্পি ও রিম্পির বয়স 14 আর 11। তবে এইসব নিয়ে তখন কেউই বিশেষ মাথা ঘামায়নি। নতুন বাড়িতে আসার পর প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে সূর্যপ্রতাপ এবং রত্নাদেবীর মধ্যে সম্পর্কের প্রথম ফাটল ধরে একটা গাড়ি কেনা নিয়ে। নতুন বাড়িতে শিফট করার 3-4 মাস বাদেই রত্নাদেবী নিজের জমানো টাকা দিয়ে একটা গাড়ি কেনেন। আর সেটা থেকে সূর্যপ্রতাপের মনে সন্দেহের জন্ম হয়। সূর্যপ্রতাপের মনে হয় তার রত্না হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, আর সেখান থেকেই ও এত টাকা পাচ্ছে। ঠিক এই কারণেই চোরের উপদ্রবের অজুহাত দেখিয়ে বাড়িতে 3খানা সিসিটিভি লাগায় সূর্যপ্রতাপ। এখানেই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলে রাখা প্রয়োজন, আর সেটা হলো ডিম্পি এবং রিম্পির প্রতি সাংঘাতিক কন্ট্রোলিং নেচার দেখাতো সূর্যপ্রতাপ। মানে ওরা কি খাবে, কি পরবে, কার সঙ্গে কথা বলবে, কাদের সঙ্গে বন্ধুত্ব করবে, এই সব কিছুতেই হস্তক্ষেপ করতো সে। সম্পর্কে তাদের বাবা না হয়েও সব সময় একটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতো সূর্যপ্রতাপ, যেটাকে রত্নার প্রথম সন্তান স্নেহ ভাবলেও পরবর্তীতে তারও বেশ অস্বস্তি হতো সূর্যপ্রতাপের আচরণ নিয়ে। এই নতুন বাড়িতে আসার পরেই যেন এই আচরণটা আরো বাড়তে শুরু করলো সূর্যপ্রতাপের। কোন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্কুলের গ্রুপ ফটোতে ডিম্পিকে এক ছেলে বন্ধুর পাশাপাশি দাঁড়াতে দেখে বাড়িতে প্রচন্ড অশান্তি করলো সূর্যপ্রতাপ। আর সে রত্নাদেবীর 2 মেয়েকে স্পষ্ট জানিয়ে দিল এরপর আর এমন আচরণ দেখলে দুজনেরই স্কুলে যাওয়া বন্ধ করে দেবে সে। এদিকে রত্নাদেবীর উপর সূর্যার সন্দেহ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছলো যে সে অফিসে বসে অধিকাংশ সময়ই বাড়ির ওই সিসিটিভি ক্যামেরাগুলো মারফত নজরদারি চালানো শুরু করলো। পাশাপাশি কখনো সে আচমকা তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে আসতো, কখনো কখনো রত্নাদেবী গাড়ি নিয়ে বেরোলে সে আড়াল থেকে ফলো করতো তাকে। আর এই সব কিছু নিয়েই বাড়িতে তুমুল ঝগড়া অশান্তি হতে শুরু করলো। রত্নাদেবীর প্রতিবেশীরা পরবর্তীকালে পুলিশকে জানিয়েছে যে 2024 সালের শুরুর দিক থেকেই রত্না এবং সূর্যপ্রতাপের বাড়ি থেকে ঝামেলা অশান্তির শব্দ পাওয়া যেত। রাত নেই দিন নেই, যখন তখন চিৎকার চেঁচামেচি করতো ওরা। এরই মধ্যে আর একটা জিনিস ঘটে। 2025 সালের শুরুর দিক থেকেই ডিম্পি বুঝতে পারে তার মায়ের বয়ফ্রেন্ড তাকে ঠিক মেয়ের নজরে দেখছে না। ডিম্পি তখন সবে 16 পেরিয়ে 17 বছর বয়সে পা রেখেছে। সে বেশ ভালোই আন্দাজ করতে পারে কোন ছোঁয়াটা স্নেহের আর কোন ছোঁয়াটা লালসার। রত্নাদেবীর পুলিশের কাছে দেওয়া বয়ান অনুযায়ী তার সঙ্গে সূর্যপ্রতাপের একটা দূরত্ব তৈরি হতেই সূর্যপ্রতাপের নজর পড়ে ডিম্পির ওপর। এই নিয়ে বাড়িতে ঝামেলা অশান্তিও হয়, কারণ ডিম্পি বিষয়টা একদমই সহ্য করেনি, উল্টে সে প্রতিবাদ করেছিল। আর রিম্পিও মাকে জানিয়েছিল তার দিদির প্রতি সূর্যপ্রতাপের এই আচরণের কথা। ফলে সব মিলিয়ে বারুদের স্তূপ তৈরি ছিল। আর তাতে জ্বলন্ত দেশলাই কাঠিটা গিয়ে পড়ল 2025 সালের 7ই ডিসেম্বর রাতে। ঠিক কি করেছিল সেই রাতে পুলিশকে দেওয়া রত্নাদেবীর বয়ান অনুযায়ী এবার সেটাই গল্পের আকারে জানাবো আপনাদের। 7ই ডিসেম্বর 2025 রাত তখন ওই 10:30 বা 11টা হবে। গ্রিন সিটির ওই 4 কামরার বাড়িতে তখন একটা রুমে ডিম্পি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, অন্য রুমে ঘুমোচ্ছে রত্নাদেবী আর রিম্পি। এমন সময় সূর্যপ্রতাপ বাড়িতে ফেরে। ঠিক সেই সময় ডিম্পি উঠে ঘর থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে যায়। আর ডিম্পির ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সূর্যপ্রতাপের চোখ পড়ে খাটের ওপর রাখা তার মোবাইলটার দিকে। সূর্যপ্রতাপ ঘরের মধ্যে ঢুকে মোবাইলটা হাতে নেয় আর সবার প্রথমে সে ফোনের গ্যালারিটা চেক করে। সেখানেই সে ডিম্পির সঙ্গে একটা ছেলের ছবি দেখতে পায়। হয়তো ছেলেটা ডিম্পির বয়ফ্রেন্ড ছিল কিংবা নেহাতি বন্ধু ছিল, কিন্তু ওই ছবিটা দেখা মাত্র মাথায় আগুন জ্বলে যায় সূর্যপ্রতাপের। সে সোজা ছুটে যায় ওয়াশরুমের দিকে। ডিম্পি তখন সবে ওয়াশরুম থেকে বেরিয়েছে। সূর্যপ্রতাপ সোজা গিয়ে তার চুলের মুঠিটা ধরে তাকে টানতে টানতে নিয়ে যায় ঘরের দিকে। ডিম্পি বারংবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কেন এরকম করছো, কিন্তু সূর্যপ্রতাপ কোনো উত্তর দেয় না। উল্টে সে ডিম্পিকে ঘরের ভিতর ঢুকে ঝাঁপিয়ে পড়ে তার উপর আর এক হাত দিয়ে ডিম্পির মুখটা বন্ধ করে দেয়। সেই মুহূর্তে হাত পা ছুঁড়ে কোনো রকমের সূর্যপ্রতাপের হাতটা নিজের মুখের উপর থেকে সরিয়ে ফেলে ডিম্পি। আর তারপরে সে মা বলে চিৎকারও করে ওঠে। ওই চিৎকারের শব্দে ঘুম ভেঙে যায় রত্নাদেবী এবং রিম্পির। তারা দৌড়ে আসেন ডিম্পির ঘরের দিকে। আর ঘরে ঢুকতে গিয়ে রত্নাদেবী দেখেন তার বয়ফ্রেন্ড সূর্যপ্রতাপ তখন ডিম্পিকে যাচ্ছে তাইভাবে করছে। ব্যাস, আর নিজের মাথা ঠিক থাকে না রত্নাদেবীর। তিনি সোজা রান্নাঘরে চলে যান আর ওখান থেকে সবজি কাটার ছুরিটা হাতে নিয়েই দৌড় দেন বড় মেয়ের ঘরের দিকে। সূর্যপ্রতাপ তখনও বাগে আনার চেষ্টা করছে ডিম্পিকে। রত্নাদেবীকে দেখে সে চিৎকার করে ওঠে, একদম আসবি না তুই, এই মেয়ে নোংরামি করছিল ফোনে, আমি ধরে ফেলেছি বলে নাটক করছে। এই বলেই সূর্যপ্রতাপ একটা ঠাঁটিয়ে চড় মারে ডিম্পিকে। ডিম্পি বিছানায় আছাড় খেয়ে পড়ে আর বলে ও মিথ্যে বলছে মা, ও মিথ্যে বলছে। ব্যাস,
এটা শুনে রত্নাদেবী একেবারে দিক বিদিক শূন্য হয়ে ঝাঁপিয়ে পড়েন সূর্যপ্রতাপের ওপর, আর তারপর তিনি নিজের হাতে ধরা ছুরিটা সোজা বসিয়ে দেন সূর্যপ্রতাপের গলায়। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু নিজের সন্তানকে বাঁচানোর ইনস্টিংক্ট নিয়ে ঝাঁপিয়ে পড়া একজন মা তখন শত্রুকে একেবারে নিকেশ না করা অব্দি ক্ষান্ত হন না। ফলে রত্নাদেবী সূর্যপ্রতাপের গলায় ততক্ষণ অব্দি মারতে থাকেন যতক্ষণ না সে সম্পূর্ণভাবে নিথর হয়ে যায়। এরপর কি ঘটেছিল সেটা তো ভিডিও শুরুতেই বলেছিলাম। সারা রাত সূর্যপ্রতাপের ওই রক্তাক্ত নিথর দেহটাকে পাশের ঘরে রেখে একসঙ্গে জেগে কাটিয়েছিলেন রত্নাদেবী এবং তার 2 মেয়ে। আর তারপর সকাল 9টা বাজতে তিনি ফোন করেন বিবিডি পুলিশ স্টেশনে। তারপর পুলিশ আসে, রত্নাদেবীকে গ্রেফতার করে, পাশাপাশি তার 2 মেয়েকেও কাস্টাডিতে রাখা হয়। রত্নাদেবীর বয়ান শুনে পুলিশ বুঝতে পারে একজন মা হিসেবে নিজের সন্তানকে রক্ষা করার জন্যই এই খুনটা করেছেন তিনি। কিন্তু এই গল্পের একটা চাঞ্চল্যকর অন্য অ্যাঙ্গেলও রয়েছে, যেটা খোদ মৃত সূর্যপ্রতাপ সিং এর বাবা নরেন্দ্র সিং দাবি করেছেন। কি সেই দাবি? ভিডিওর একদম শেষ অধ্যায়ে সেটাই বলবো। সূর্যপ্রতাপ সিং এর বাবা নরেন্দ্র সিং এর অফিসিয়াল কমপ্লেন্টের ভিত্তিতেই রত্নাদেবী এবং তার 2 নাবালিকা কন্যার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। কিন্তু রত্নাদেবীর বিরুদ্ধে কি অভিযোগ এনেছিলেন নরেন্দ্র সিং, এবার সেটাই জানার পালা। নরেন্দ্র সিং প্রথমেই দাবি করেছিলেন এই খুনটা শুধুমাত্র রত্না এবং তার 2 নাবালিকা মেয়ে মিলেই করেননি, এর সঙ্গে চতুর্থ কেউ জড়িত ছিল, যে একজন পুরুষ মানুষ। আর এই পুরুষ মানুষটির সঙ্গেই নাকি সম্পর্ক ছিল রত্নাদেবীর। তবে সূর্যপ্রতাপকে রত্নাদেবী ছাড়তে চাননি একটাই কারণে, আর সেটা হলো ওর মোটা মাস মাইনের চাকরি। সূর্যপ্রতাপকে নাকি রত্নাদেবী এবং তার মেয়ে মিলে আর্থিকভাবে শোষণ করত। এছাড়াও রত্নাদেবী নাকি সূর্যপ্রতাপকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন ওই বাড়ির মালিকানা তার নামে করে দেওয়ার জন্য। এছাড়াও নরেন্দ্র সিং দাবি করেন ব্ল্যাক ম্যাজিকের বিষয়েও রত্নাদেবী নাকি কোনো এক তান্ত্রিকের দ্বারা সূর্যপ্রতাপকে বশ করে রেখেছিল। আর ঠিক এই কারণগুলোর জন্যই নরেন্দ্র সিং এই কেসে পুলিশের কাছে জোরালো তদন্তের দাবি করেন এবং ওই 3 জন মা মেয়ের বাইরে অন্য কেউ এই খুনের সঙ্গে জড়িত আছেন কিনা সে বিষয়টাও পুলিশকে খতিয়ে দেখার জন্য অনুরোধ করেন। তাই সূর্যপ্রতাপ সিং খুনের এই মামলাটার তদন্ত এখনো চলছে এবং আদালত নরেন্দ্র সিং এর তোলা সমস্ত অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে চলেছে। যেহেতু গোটা মামলাটা এখনো বিচারাধীন, তাই এখনই এই মার্ডার কেসের আসল কালপ্রিট কে সেটা বলা সম্ভব নয়। তবে আপনারা তো পুরো গল্পটা শুনলেন, এরপর আপনাদের কাকে কালপ্রিট বলে মনে হচ্ছে বলুন তো? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।